ওয়াকারুজ্জামান এই মুজিবকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এখন এই মুজিব কিন্তু সেনাপ্রধানকে হাসিনা পালিয়ে যাওয়ার আগের রাতে মেরে ফেলতে চেয়েছিল। হাসিনা পালিয়ে যেদিন যায় ৫ তারিখে, তার আগে ৪ তারিখে সন্ধ্যায় কিন্তু এই সেনাবাহিনীর প্রধানের সঙ্গে হাসিনার একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হাসিনা বলেছিল যে আগামীকালকে যত লাশ পড়ে পড়ুক, যত রক্ত ঝরে ঝরুক, পুলিশ সেনাবাহিনী একসঙ্গে মিলে জনগণের মানে এই আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে। তো এটা বলার পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সমস্যা নেই, আমরা সহযোগিতা করব। তখন এই আশ্বাস পেয়ে পুলিশের প্রধান মামুন খুশি, হারুন খুশি, বিপ্লব খুশি যে যাক, কালকে সেনাবাহিনী আমাদের সঙ্গে থাকবে, কালকে আমরা ঢাকা শহরে কাউকে ঢুকতে দিব না। তখন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল আহসান তারা কিন্তু সেনাপ্রধান যাওয়ার পরে তারাই দুজন আবার আসছে। আবার শেখ হাসিনারে বলে যে আপা এই সেনাপ্রধানের গতিবিধি তো সন্দেহজনক। তখন শেখ হাসিনা বলেছে যে দেখো, আজকে রাতেই ওয়াকারুজ্জামানকে খুন করা যায় কিনা, খুন করে তোমরা ছাত্রদের নাম দিবা যে এই ছাত্র সমন্বয়করা এই সেনাপ্রধানকে খুন করেছে। সেনাপ্রধান আবার ওয়াকারুজ্জামান এটা বুঝতে পেরে সে গোপনে চলে গেছে আরেক বাসায়, ক্যান্টনমেন্টের ভিতরে অথবা বাইরে আমি শিউর না, একটা বাসায় চলে গিয়েছে। সেই বাসায় গিয়া সে সারা রাত্র সে না ঘুমিয়ে চুপচাপ কাটিয়ে দিছে। ভোরবেলা সে নামাজ পড়ছে, নামাজ পড়ে সে কান্নাকাটি করছে যে আল্লাহ আমার কোন পরীক্ষার ভিতর ফালাইলা। তারপর শেখ হাসিনা সকালে উঠছে, ওইটা বলছে ভাতটা রান্না করো, সেনাপ্রধান আসবে এই সেই এই। তো সেনাপ্রধান সকালে আসছে, সকালে আসার পর মানে একটু দেরি করে আসছে আর কি। এর ভিতরে ঢাকা মানে ব্যারিকেড ভাঙ্গে আসতেছে। সেনাপ্রধান নির্দেশ দিয়ে দিছে যে তোমরা কেউ অস্ত্র ধরবা না। সেনাপ্রধান সকালে সেনা সদরে গিয়ে তার অফিসে বসে নির্দেশ দিচ্ছে, প্রথম নির্দেশ হচ্ছে যে কোন সেনাবাহিনীর অফিসার একটা গুলি চালাবে না, কোন সেনাবাহিনীর অফিসার একটা গুলি চালাবে না, যাই হোক না কেন গুলি চালাবে না। কিন্তু ওদিকে আবার হারুন, মামুন ওরা তো জানতো যে সেনাবাহিনী সহযোগিতা করব। ওরা তো সকাল হারুন তো খুব ভোরে চলে গেছে একদম কন্ট্রোল রুমে, মামুন কন্ট্রোল রুমে। তারা খালি ফোনে বলতেছে গুলি করো, গুলি করো, অমুক জায়গায়, স্যার এই জায়গায় এই সমস্যা, গুলি করে দাও, এই জায়গায় গুলি করে দাও, আমাদের সেনাবাহিনীর ব্যাকআপ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এর ভিতর চলতেছে জায়গায় জায়গায় সেনাবাহিনী, জায়গায় জায়গায় আপনার ওই যে পুলিশের ব্যারিকেড ভেঙে লোকজন ঢুকতেছে, আবার অনেক জায়গায় আছে আবার পুলিশ গুলি করতেছে, পারতেছে না, এরকম হচ্ছে আর কি, বাট ওরা চেষ্টা করতেছে। তো এই সময় দ্রুত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কন্ট্রোল রুমে যে সেনাবাহিনী তো কিছুই করতেছে না, সেনাবাহিনী তো আমাদের সহযোগিতা করতেছে না, সেনাবাহিনী তো দাঁড়ায় আছে, কিছু করতেছে না। এবং ঢাকা শহরের যেই কমিশনার গুলো, পুলিশ কমিশনার গুলো, ডিসি, এসপি, তারা ফোন করে বলতেছে এই হারুনকে, বিপ্লবকে, মামুনকে যে স্যার গত রাতে যে পরিকল্পনা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে যে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করবে, সেই রকম কোনো পরিকল্পনাই তো হচ্ছে না, কাজেই আমরা তো পারতেছি না। আর আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষ, সেনাবাহিনী আমরা কি করব? তখন তারা শেখ হাসিনাকে বলছে যে সেনাবাহিনী সহযোগিতা করতেছে না। তখন শেখ হাসিনা বলছে যে ইমিডিয়েটলি ওয়াকারুজ্জামানকে এখন দেখা করতে বলো। ওয়াকারুজ্জামান তারপরে মামুন এদের দেখা করতে বলো। তখন দ্রুত ওয়াকারুজ্জামান সেখানে আসছে। আসার পরে ওয়াকারুজ্জামান বলছে যে আমাদের কিছুই করার নেই। তখন সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করে বলে, এই বেটা তুই কি, তোরে আমার মা সেনাবাহিনীর প্রধান বানাইছে, তুই তোর কোনো চাইনার দাম আছে নাকি, তোরে আছে নাকি, সে আছে নাকি? সে রাগ করে নাই, সে বলছে যে আপনি আপনি আমার দোষ দিয়ে তো লাভ, আপনি বোঝার চেষ্টা করেন। এই পরে তারপরে উনি তারপরে শেখ রেহানাকে ধরে দিছে। শেখ হাসিনা বলে যে শেখ হাসিনা তার যে এসএসএফ ছিল না দেহরক্ষী, তাকে বলে যে ওয়াকারকে গুলি কর। পরে সে বলছে যে আমাকে গুলি করে মারতে পারেন, ঠিক আছে, কিন্তু আমাকে গুলি করে কি আপনি বাঁচতে পারবেন? পারবেন না তো। সুতরাং এসব গুলি মুলি বাদ দেন, মাথা ঠান্ডা করেন। ছোট আপা শেখ রেহানা, আপনি একটু বোনকে বুঝান। তো এইটা বইলা অনেকে বলতেছে যে তিনি নাকি হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন, কিন্তু ওয়াকারুজ্জামান নাগরিক টিভিকে বলেছিলেন যে এই কথা বলার পর তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি সেনাবাহিনীর অন্য সদস্যকে বলেছেন যে তোমরা গণভবনের নিরাপত্তা দাও। তিনি বের হয়ে যাওয়ার পরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। শেখ হাসিনার ওই যে লাল টেলিফোন আছে না, সেখান থেকে ফোন করে বলছে যে আমি ইমিডিয়েটলি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাই। তখন নরেন্দ্র মোদী বলছে হ্যাঁ বলেন কি, বলছে আমার আর বাংলাদেশে থাকার মতো কোনো সম্ভব না,
পসিবল না, আমাকে এখনই পালাতে হবে, আপনি একটা বিমান পাঠান। নরেন্দ্র মোদী বলছেন না বিমান পাঠালে খারাপ দেখা যায়, এটা আরেকটা দেশ, আপনি কি পারেন কোনটা বিমান নিয়ে চলে আসতে? তখন শেখ হাসিনা বলে যে আচ্ছা ঠিক আছে। তখন সে ওই বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, তখন বিমান বাহিনী একটা কার্গো হারকিউলিস তখন বিমান বাহিনী বলছে ঠিক আছে আপনি তেজগাঁও বিমানবন্দরে আসেন, সেখানে ওই আমরা আপনাকে বিমানে করে নিয়ে যাব। তো সেখানে কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখে যে যেই পরিমাণ মানুষ, এর যদি একবার সবাই জানে যে শেখ হাসিনা গাড়িতে আছে তো সেখানেই পিটে মেরে লাইব। কাজেই সড়ক পথে যাওয়া সম্ভব না। এই কারণে রিটার্ন ব্যাক করছে। রিটার্ন ব্যাক কইরা আবার গণভবনে আসছে। তারপর সেনাবাহিনীর হেলিকপ্টার গণভবনে আসছে এবং এতে সেনাপ্রধান হ্যাঁও বলে নাই, নাও বলে নাই। কারণ সেনাপ্রধান যদি না বলতো সেনাবাহিনী হেলিকপ্টার তো আসতো না, তাই না? তো সেনাবাহিনী হেলিকপ্টার আসছে, আইসা গণভবন থেকে উড়িয়ে নিয়া তেজগাঁও বিমানবন্দরে নিছে। সেখান থেকে একটা হারকিউলিস কার্গো প্লেনে কইরা তখন শেখ হাসিনা বলছে যে সবার আগে, সবার আগে তুমি বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করো। তো বলছে যে যদি কলকাতা যাইবেন তাহলে এই বাংলাদেশের আকাশে থাকা লাগবে 5 মিনিট। আর দিল্লি গেলে 7 মিনিট। বলছে আগে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করো এবং রাডার থেকে অফ করে দাও যাতে কোনো কিছু ধরা না পড়ে। মানে শেখ হাসিনা এতই ভীত ছিল, শেখ হাসিনা চিন্তা করছে যে যদি, যদি এই প্লেন আবার ভূপাতিত করে দেয় কেউ, যদি এই প্লেনে আবার মিসাইল ছড়ে গুলি করে, তাই না? হইতে পারে না? তো এইটা করার কারণে শেখ হাসিনা খুব ভয়ে ছিল। শেখ হাসিনা বলছে যে আগে একদম বাংলাদেশের আকাশ সীমা থেকে দূরে সরে যাও। একদম দূরে সরে গেছে। দূরে সরার পরে ভারতের আকাশ সীমায় ঢোকার পরে তারা ওই রাডার অন করছে। অন কইরা বলছে যে আমরা কোন দিকে যাব। তখন ভারতীয় বিমান বাহিনীর ২ টা বিমান ওই বিমানকে গার্ড দিয়ে নিয়ে গেছে। গার্ড দিয়ে নেওয়ার পর তারপর আপনি জানেন যে দিল্লিতে ওই যে রাজাজি মার গেছিল। পরে আবার এই শুনলাম এখন নাকি কলকাতায় আছে। কলকাতায় বাংলা ভাষাভাষী লোকজন আছে সেখানে উম